প্রথমে মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণ, তারপর লখনৌতে 12 ঘন্টা ধরে চলা অপারেশন। দুটো ঘটনার সঙ্গেই জড়িয়ে রয়েছে হাড় হিম করা একটা নাম, আইএস। গোটা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো এই সংগঠনের থাবা এবার ভারতেও। লাদেনের আল কায়দার থেকেও মারাত্মক এই সংগঠনের জাল ক্রমশ ছড়াচ্ছে আমাদের দেশের বুকে। ইন্টারনেট ব্যবহার করে তরুণদের মগজ ধোলাই করে এরা তৈরি করছে লোন উলফদের, যে কোনো সময় অতর্কিত হামলা চালানোর জন্য যারা তৈরি থাকে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে উত্তরপ্রদেশে আইএসের মাথা ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন কর্মী। এরা যে কতটা মরিয়া হতে পারে তা দেখালো লখনৌয়ের ঘটনা। মাত্র একজন জঙ্গি বারবার আত্মসমর্পণ করতে বলে পরিবারের সঙ্গে কথা বলিও নিরস্ত করা যায়নি ওই জঙ্গিকে। শেষমেশ উত্তরপ্রদেশে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসারদের গুলিতে তার মৃত্যু হয়। দেশের বুকে এই প্রথম আইএস আনা অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কতটা আতঙ্কের সূচক। আমরা তাই নিয়েই আলোচনার শুরুতেই দেখে নেব শাজাপুরে ট্রেনে হামলা, তারপর লখনৌয়ে দেশের প্রথম আইএস এনকাউন্টারে খতম জঙ্গি। ভারতের বুকে প্রথম আইএস হানা। বিশ্বের বিভিন্ন প্রান্তে নৃশংস হত্যালীলার ঘটনায় এতদিন যে জঙ্গি সংগঠনের নাম শোনা যেত, তারাই এবার আঘাত হানল ভারতে। প্রথমে মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণ, তারপর লখনৌয়ের ঠাকুরগঞ্জে এনকাউন্টার। এই ঠাকুরগঞ্জের বাড়িতে লুকিয়ে থাকা আইএস জঙ্গি সাইফুল্লাহকে মারতেই মঙ্গলবার দুপুর থেকে বুধবার ভোর পর্যন্ত 12 ঘন্টা ধরে চলে রুদ্ধশ্বাস অপারেশন। हमको एक सूचना मिली थी कि यहाँ पे आईएसआईएस रिलेटेड एक ग्रुप बन रहा है और उससे संबंधित एक सस्पेक्ट हो सकता है। इस सूचना पे हमने यहाँ पे घेराबंदी की। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ পুলিশ ও কমান্ডো বাহিনী হাজি কলোনিতে পৌঁছে যায়। পুলিশ সূত্রে দাবি 3:30টার মধ্যে তারা নিশ্চিত হয়ে যায় আইএস জঙ্গি সাইফুল্লাহ কোন বাড়িতে লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলে। পুলিশ কমান্ডো দেখেই বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করে সাইফুল্লাহ। পাল্টা জবাব দেয় কমান্ডোরা। আশপাশের বাড়ির লোকেদের সতর্ক করে দেওয়া হয় কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। তবে পুলিশ চেয়েছিল সাইফুল্লাহকে জীবিত ধরতে, তাই তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু সাইফুল্লাহ দফায় দফায় কমান্ডোদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বিকেল 5:30টায় সাইফুল্লাহর ভাইকে ফোন করে পুলিশ। তারপর সে যে বাড়িতে লুকিয়েছিল তার দরজার নিচ দিয়ে গলিয়ে দেওয়া হয় মোবাইল ফোনটি। পুলিশ সূত্রে দাবি সাইফুল্লাহর ভাই খালিদ কাঁদতে কাঁদতে বারবার তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু একরোখা সাইফুল্লাহ বলে সে কোনো মতেই আত্মসমর্পণ করবে না। सस्पेक्ट को सरेंडर करने के लिए बताया, लेकिन उसने हमारे ऊपर फायर किया। लेकिन हमने इस जगह की घेराबंदी की और कई घंटे हमने हर संभव प्रयास किया कि इसको जीवित हम गिरफ्तार कर पाएं। इसके परिवार से बात कराई फ़ोन मिला करके, इसको लगातार हमने काउंसिल किया, नेगोशिएट किया इसके साथ में। पहले वो इतना अच्छा लड़का हमारे साथ क्रिकेट खेलना कूदना सब वो खेलता कूदता था, बच्चों के साथ हंसता बोलता था। इसका पता नहीं अचानक क्या हुआ है मेरे भाई को, अचानक ये हो गया। अच्छा खासा वो हम लोग साथ खेलता कूदता, छोटा मेरा भाई है। সোয়া 6টা নাগাদ সাইফুল্লাহকে বাড়ি থেকে বের করে আনার শেষ চেষ্টা করে কমান্ডোরা। जब नई बात बनी तो फिर हमने चिली बॉम्ब और टीयर गैस जैसे केमिकल्स यूज़ किए इसको स्मोक आउट करने के लिए, कि ये सारी टैक्टिक्स हमारी सफल नहीं हुई और ये अंदर से लगातार फायर करता रहा। সন্ধে নামার পরও সাইফুল্লাহকে বাড়ি থেকে বের করা যায়নি। শেষমেশ কমান্ডোরা দেওয়াল ভেঙে বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। রাত 8:30টায় গ্যাস কাটার চালানোর জন্য আনা হয় জেনারেটর। সাইফুল্লাহ যাতে পালাতে না পারে সেজন্য চারপাশে জ্বালানো হয় আলো। শেষমেশ রাত 2:30 নাগাদ বিস্ফোরণ ঘটিয়ে দেওয়াল ভাঙা হয়। সেই পথ দিয়ে বাড়ির ভেতরে ঢোকে কমান্ডোরা। তারপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় আইএস জঙ্গি সাইফুল্লাহকে। বাড়ি থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। इसके कमरे की तलाशी ली गई तो 8 पिस्टल्स, 650 से ऊपर राउंड्स, 50 से ऊपर फायर किए हुए राउंड जो इसने हम लोग के ऊपर फायर किए हैं पूरे ऑपरेशन में। इसके अलावा बहुत सारा एक्सप्लोजिव बनाने का सामान बना हुआ, अधबना और रॉ मटेरियल मिला है। अंदर से गोल्ड और कैश मिला है, पासपोर्ट्स मिले हैं, बहुत सारे सिम कार्ड्स मिले हैं। পুলিশ জানতে পেরেছে এই বাড়িটি বাদশা নামে এক ব্যক্তি। সে সৌদি আরবে থাকে। মাস 6 আগে 4 যুবক ছাত্র পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয়, কিন্তু আদতে সেখানে চলছিল সন্ত্রাসের কারখানা। এভাবেই 12 ঘন্টা টানটান এনকাউন্টারের পর ভারতের বুকে প্রথম আইএস হানার সঙ্গে জড়িত জঙ্গিকে খতম করে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। এবিপি আনন্দ।
জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে দিয়ে শুরু করব। জেনারেল রায়চৌধুরী, প্রথমেই যেটা জানতে চাইব, আইএসআই, লস্কর এ তৈবা, জেশ এ মোহাম্মদ, ইন্ডিয়ান মুজাহিদিন, এরা তো অনেক অর্গানাইজ ফোর্স এবং এদের একসঙ্গে কাজ করে। এইভাবে বিচ্ছিন্ন একটা আইএস যেভাবে এদের মডিউলটা চলে, ইন্টারনেট এবং সেলফ মোটিভেটেড, এভাবে যদি হয় যে সেলফ মোটিভেটেড একটা ফোর্সকে তো ট্র্যাক করা, আইডেন্টিফাই করা আরও কঠিন। ক্রমশ কি এই চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যাচ্ছে একটা প্রশাসনের পক্ষে? এই অপারেশনে ধরুন 6 ঘন্টার ব্যবধানে দুটো রাজ্য রক্তাক্ত হলো এবং কোঅর্ডিনেশনটা হলো 4টে রাজ্যের মধ্যে। কোথাও কি আরও জটিল হচ্ছে সমস্যাটা? কয়েকটা কথা বলি। হ্যাঁ, নতুন রণভূমি হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক। এবং সেই সোশ্যাল মিডিয়াকে বুঝতে হলে, সেই রণভূমিকে কাউন্টার করতে হলে আলাদা রকমের এক্সপার্টিস চাই। এবং আমরা তো পুরনো হয়ে গেছি এখন। আমরা যারা এখন আমাদের ইয়াঙ্গার জেনারেশন, তাদেরকে এই কাজের দিকে লাগাতে হবে। কিভাবে লাগাতে হবে, কে করবে, কিভাবে হবে, দ্যাট সামবডি মাস্ট থিঙ্ক আউট। কারণ নতুন রণক্ষেত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অন এ নিউ স্কেল। গ্র্যান্ড স্কেল বলাটা, গ্র্যান্ড স্কেল নিউ স্কেল নতুন জিনিস। কিন্তু ধরুন নতুন রণভূমিতে তো আপনি পাঁচিল তুলতে পারছেন না। আমি বলছি ট্রাম্প মেক্সিকোতে পাঁচিল তুলে দিচ্ছেন, কিন্তু এখানে ইন্টারনেটে তো আপনি পাঁচিল তুলতে পারছেন না। হোয়াটসঅ্যাপও থাকবে, ফেসবুকও থাকবে, যাবতীয় সোশ্যাল মিডিয়া থাকবে। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এটার পুরনো কথা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার অন এ ডিফারেন্ট স্কেল। একটা অন্য উপগ্রহে গিয়ে একটা যুদ্ধ হচ্ছে। ইট ইজ ওয়ারফেয়ার অন মার্স অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন। কারণ এটা নতুন রণভূমি, অ্যাবসলিউটলি। সেইটাকে বুঝতে হবে, তার জন্য প্ল্যানিং করতে হবে, তার জন্য কিরকম লোক দরকার সেটাও দেখতে হবে। হয়তো যারা ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, আর্মির ইউনিফর্ম পরে, স্পেশাল ফোর্স, এরা এখন অবসলিট হয়ে গেছে। এদের জন্য কারা আসবে? সেই মানে কোকড়া মাথা, সিগারেট খেতে খেতে, সেই কি আমাদের নতুন যোদ্ধা যার মাথায় এসব খেলে? আমাদের মাথায় খেলে না। তো এটা নতুন রণভূমির জন্য, একটা নতুন যুগ, এর জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রকে তৈরি হওয়া দরকার। দ্বিতীয় কথা, এই যে নতুন রণভূমি, এইটার একটা ফ্যাক্টর যেটা আমরা মানতে চাইছি না, কিন্তু মানতে চেয়ে হয়তো থেমে যাচ্ছি, উচ্চারণ করছি না, মতবাদের লড়াই। সেই যে মতবাদ যে আমাদের বিরুদ্ধে লড়ছে, তার বিরুদ্ধে কি কোনো আমরা মতবাদ গড়তে পারি? এবং সেই যে আমাদের মতবাদটা হবে, তার কিন্তু নানা রকমের মানে বাধ্যবাধকতা থাকবে। যেরকম আমরা ভারতীয় কনস্টিটিউশনে বিশ্বাস করি, সেই অনুযায়ী কি আমরা কোনো মতবাদ তৈরি করতে পারবো এই রণভূমির জন্য? এ সমস্ত এখন গভীর চিন্তার ব্যাপার। আমরা বোধহয় এখন মানে অবসলিট হয়ে গেছি। যারা এখন নতুন প্রজন্ম, তাদের এসব বিষয়ে চিন্তা করতে হবে। ঠিক জেনারেল, কিন্তু আমি বলছি যে একটা মানুষ খুনের মতবাদের পাল্টা মতবাদ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারবে না। সেই মানুষটা খুন করার আগে তাকে থামাতে হবে। খুন করতে তাকে থামাতে হবে। কিভাবে থামাতে হবে সেটা তো সবাই জানে। ঠিক। বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ওয়ান ম্যান। ইউ হ্যাভ টু ফাইন্ড হিম আউট বিফোর হি ডাজ এনিথিং। অ্যাবসলিউটলি। এই যে জেনারেল গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে তাকে খুঁজে বের করতে হবে, কিভাবে এই আইএস জঙ্গি এই মডিউলটা খুঁজে বার করলেন আমাদের দেশের গোয়েন্দারা, দেখুন। মধ্যপ্রদেশে প্র্যাকটিস চালিয়ে উত্তরপ্রদেশে হামলা। ভারতে ঘাঁটি কেটে থাকা আইএস জঙ্গিদের পরিকল্পনা নাকি ছিল এটাই। তদন্তকারীদের দাবি, এ মাসের শেষেই উত্তরপ্রদেশে আরো বড় হামলার ছক কষছিল জঙ্গিরা। মধ্যপ্রদেশের শাজাপুরে ট্রেনে বিস্ফোরণ ঘটিয়ে আদতে হাত পাকাচ্ছিল তারা। কিন্তু 4 রাজ্যের পুলিশের তৎপরতায় একে একে জালে ধরা পড়ে গেল আইএস সন্দেহভাজন জঙ্গিরা। কিন্তু কিভাবেই কাজ করলো পুলিশ? ভারতে আইএস মডিউলের খোঁজ সবার আগে পায় কেরল পুলিশ। ফোনে আড়ি পেতে তারা জানতে পারে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কয়েকজন যুবক নিয়মিত টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সিরিয়াই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছে। কেরল পুলিশ এই তথ্য দেয় তেলেঙ্গানা পুলিশকে, কারণ 2011 সালে ভারতে আইএস মডিউলের হদিশ মেলার পর থেকেই তারা এ নিয়ে তদন্ত চালাচ্ছিল। কেরল পুলিশের দেওয়া ফোন নম্বরগুলি ট্র্যাক করতে শুরু করে তেলেঙ্গানা পুলিশ। জানা যায় সেই ফোন নম্বরের শেষ লোকেশন মধ্যপ্রদেশে।
পুলিশ যখন মধ্যপ্রদেশে সন্দেহভাজনদের অবস্থান চিহ্নিত করার কাজ চালাচ্ছে তখনই মঙ্গলবার সকাল 9:30 নাগাদ মধ্যপ্রদেশের শাজাপুরে জাবদি স্টেশনের কাছে ভোপাল উজ্জয়িনী প্যাসেঞ্জারের জেনারেল কামরায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুপুর 1:40 নাগাদ মধ্যপ্রদেশের পিপ্রিয়া থেকে 3 সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই জানা যায় লখনৌয়ের ঠাকুরগঞ্জে আইএসের এক জঙ্গি ঘাঁটি গেড়ে রয়েছে। খবর পাওয়ার পরেই দুপুর 3:30 থেকে সেখানে শুরু হয় অপারেশন। বিকেল 5:15 নাগাদ কানপুর ও এটাওয়ায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 সন্দেহভাজন জঙ্গিকে। পুলিশ সূত্রে দাবি 3 আইএস জঙ্গি এখনো ফেরার, তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, এটা একেবারে নতুন, যথার্থই বলেছেন জেনারেল রায়চৌধুরী, নতুন রণাঙ্গন। বাগদাদির যে রণাঙ্গন সোশ্যাল মিডিয়া, সেটা লাদেনের লিফলেটের সঙ্গে তুলনাই করা যায় না। আমরা এই মুহূর্তে যারা ধরুন পশ্চিমবঙ্গে বসে আছি, কতটা ভার্নারেবল জায়গায় আছি, তার ভৌগোলিক কারণেই তো পশ্চিমবঙ্গের অনেকটা সীমান্ত যে কোনো সময় টার্গেট হতে পারে। ঠিক, তার আগে সমান উত্তর দেওয়ার আগে আমি আপনাকে এবং এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই যে আমাদের সেনাধ্যক্ষের সঙ্গে আমি সুযোগ পেয়েছি, কারণ আমরা যখন ইয়াং অফিসার ছিলাম এনারা আমাদের রোল মডেল ছিলেন এবং প্রবাদ পুরুষ ছিলেন আমি, এবং বাঙালি সৈনিক হিসাবে আমার কাছে এটা ম্যাটার অফ অনার টু সিট উইথ হিম। আপনার প্রশ্নতে আসছি। দেখুন, যে সময় প্রথম শুরু হয় এই যে লেভান্ট, ISIL, এটা সিরিয়া ইরাক শুরু হয়, তারপরে এদের প্রেজেন্স বাড়তে থাকে, আফগানিস্তান, সৌদি, ইয়েমেন, সাউথ রাশিয়া, প্যালেস্টাইন বাড়তে থাকে। এখন দেখছি বাংলাদেশ, উই আর টকিং অ্যাবাউট মালে, ইন্দোনেশিয়া, আশেপাশে, ঘরের আশেপাশে চলে এসেছে। সেকেন্ডলি, দুটো জিনিস আমি এখানে অ্যাটাক করব। প্রথম কথা হচ্ছে, আমরা কি গেল রব তুলবো না। আপনার আগের প্রোগ্রামটাতে আমি বলেছিলাম আমি আশাবাদী, এবং আমাদের দেশের মুসলিম পপুলেশন ISI কে জবাব দিয়ে দেবে। আপনি যদি আজকে টিভি দেখেন, আমাদের দেশের মুসলিম পপুলেশন জবাব দিচ্ছে, সাইফুল্লাহর বাবা বলেছেন আমি এরকম গদ্দার ছেলে, এবং ভাই বলছে যে আমার দরকার নেই জানবার। তো আমাদের কারণ আমাদের যে সিস্টেম অফ লাইফ, আমি অনেক মুসলিম দেশে গেছি, সেখানে অনেক টাফ। আর এরা যেটা প্রোপাগেট করছে সেটা হচ্ছে সবাই ভুল, আমরাই ঠিক, আমরা যেমন ইচ্ছে চালাবো, ক্যালিফেট চালাবো আমরা, এবং তাতে যে লাইফস্টাইল সেটা ভীষণ কষ্টের হয়ে যাবে, সেটা মানুষ সহ্য করতে পারবে না। এবং তারা কিন্তু ইসলামের মধ্যে যারা এদের মানে না তাদের শ্রেণীশত্রু বলছে, এবং বলছে তাদেরও আমরা শেষ করে দেবো। সুতরাং এইখানে যে এরা ঘাঁটি গাড়িয়ে করবে বা দেশ গেল হবে সেরকম না, কিন্তু এটা বলার পরে তো ঘাঁটিটা গাড়তে হবে না। মানে আমি বলছি সমস্যাটা হচ্ছে ছজন ধরা পড়েছেন, এক্স্যাক্টলি একজন আপনি সেদিন যেটা বলেছিলেন যে একাকী নেকড়ে আপনি বলছিলেন, তো এই লোনলি ইউথের সমস্যাটা সলভ করা যাবে না, কারণ কটা লোক লাগে একটা দেশকে টেরার করতে। কারণ এদের যে পলিসি সেটাকে বলে টেরারাইজ, মোবিলাইজ, পোলারাইজ, ঠিক, TMP। এবার টেররাইজ করতে কটা লোক লাগে? প্রত্যেকটা স্টেটে যদি 4 জন মোটিভেটেড লোক পাওয়া যায়, হয়ে যায়, এবং সেই 4টে লোক পয়সা দিয়ে, কি লাগছে, কখনো পিস্তল, কখনো গাড়ি, কখনো ছোট ছুরি, পাইপ বোমা, হ্যাঁ, এগুলো খুব ইজি মানে টু অ্যাকোয়ার। এবং আজকালকার ইউথদের মনের মধ্যে ঢুকে তাদেরকে মোটিভেট করাটা কোনো বড় ব্যাপার না। আপনি যদি দেখেন সেই দিন ভদ্রলোক মারা গেলেন, ওনাকে গুলি করে, রাশিয়ার দূতকে গুলি করে মেরে, এবং দে রেডি টু স্যাক্রিফাইস। যে মানুষটা বলে আমি জান দিতে রাজি আছি, তাকে কিছু আটকানো যায় না। ফলে এটা আমাদের দেশের, কলকাতা কেন, পুরো দেশের ইন্টেলিজেন্স এজেন্সির পক্ষে একটা বিরাট বড় সমস্যা। এবং উনি যেমন বললেন, দ্য প্লেইং ফিল্ড হ্যাজ চেঞ্জ, ইটস এ গেম চেঞ্জার। এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, হোয়াটসঅ্যাপ, এগুলোকে ট্র্যাক করা যাচ্ছে না। এবং এদের যে মডিউল, আগে এরা আল কয়েদার মডেল ফলো করতো, এখন এরা আরো পরিণত মডেল করে দিচ্ছে। ফলে টেররিজম, ইয়েস, ইন্ডিয়াতে টেররিজম বাড়বে, বাট আমার মনে হয় না যে তার মানে যে ইন্ডিয়াতে ISI রেডিকালাইজেশন আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। আমার মনে হয় না সেই ক্যালিফেটের কোনো চান্স আছে। আমি দ্রুত দর্শকদের দেখাতে চাইবো যে এরা ভারতীয় নাগরিক, বাইরে থেকে আসা কোনো বহিরাগত বিদেশি জঙ্গি নয়। দুর্ভাগ্যের এবং উদ্বেগের সেটাই। হায়দ্রাবাদের ঘটনা আপনাদের দেখাবো যে কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে কিছু তরুণ নিখোঁজ হয়ে গেল। জানা যাচ্ছে তারা IS-এ যোগ দিয়েছে। এতটাই সহজ এবং এতটাই সাধারণ ঘটনা হিসেবে হয়তো আমাদের চোখের সামনেই ঘটেছে, আমরা এড়িয়ে গেছি অথবা বুঝতে পারিনি। দেখুন, এই নৃশংস ছবি দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। IS জঙ্গিরা কতটা ভয়ানক হতে পারে তার ইঙ্গিত তখনই মিলেছিল। আর সেই কুখ্যাত জঙ্গি সংগঠন IS প্রথমবার আঘাত হানল ভারতের বুকে। মধ্যপ্রদেশের ট্রেনে বিস্ফোরণ এবং লখনৌয়ে মৃত IS জঙ্গির নেপথ্যে উঠে আসছে একটাই নাম, খোরাসান। উত্তরপ্রদেশের পুলিশের প্রেস বিবৃতিতে স্পষ্ট করে লেখা রয়েছে IS-এর এই সেলের নাম খোরাসান। কিন্তু এই খোরাসান কি?
A brief history of the Islamic State Caliphate. The Caliphate, according to the Prophet নামক এক নথিতে বলা হয়েছে পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত নিজেদের দখলে আনতে চায় আইএস। আগামী 5 বছরের মধ্যে ইউরোপ, ভারতীয় মহাদেশের বিস্তীর্ণ অংশ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা দখল করার লক্ষ্য স্থির করেছে তারা। পরিকল্পনা খসড়ার মানচিত্রে বিভিন্ন জায়গার নামকরণ করে ফেলেছে ইসলামিক স্টেট। আইএসের মানচিত্রে ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে খোরাসান। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের একত্রে নাম দেওয়া হয়েছে আন্দালুস। আইএসের পরিকল্পনা অনুযায়ী খোরাসানের সদর দপ্তর আফগানিস্তান। লখনৌয়ে পুলিশ এনকাউন্টারে সাইফুল্লাহর মৃত্যুর পর প্রশ্ন উঠছে, সেই কি তাহলে খোরাসানের মাথা ছিল? গোয়েন্দারা বলছেন না। পুলিশের দাবি, উত্তরপ্রদেশে আইএসএর স্লিপার সেল খোরাসানের মাথা জিএম খান, ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী। নেটওয়ার্কে রয়েছে আজহার খলিফা, কানপুরের বাসিন্দা। মোহাম্মদ ফেজল খান, এর বাড়িও কানপুরে। আতিফ মুজফফর, বাড়ি কানপুর। দানিশ আক্তার, আলিগড়ের বাসিন্দা। মোহাম্মদ সাইফুল্লাহ, কানপুরের বাড়ি। এবং এই খোরাসান মডিউলে রয়েছে হুসেন, যার বাড়ি আজমেরে। इंटरनेट के माध्यम से ही कैसे असलहा बनाया जाना है, कैसे बॉम्ब बनाया जाना है, आईईडी बनाया जाना है, कैसे किस प्रकार से उसको प्लांट करना है, इसके बारे में वो स्टडी करते रहते हैं। আর ভারতের বুকে এটা আইএসের প্রথম হানা হলেও ব্লুপ্রিন্টটা অনেক আগে থেকেই তৈরি করা শুরু হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। কারণ কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্য থেকে একাধিক যুবক ইতিমধ্যেই সিরিয়ায় গিয়ে আইএসের কাছ থেকে ট্রেনিং নিয়েছে বলে খবর। আইএসের এই ভিডিও নেপথ্যে উঠে এসেছিল এক বাঙালির নাম সিদ্ধার্থ ধর। জন্মসূত্রে হিন্দু সিদ্ধার্থই পরে ধর্ম পাল্টে হয়ে যায় আবু রুমায়েশ। তারপর আইএসআইএসে যোগদান, নতুন তকমা পায় সে জেহাদি জন। আইএসের ভারত যোগ এখানেই শেষ হয়নি। আইএসের সঙ্গে জড়িত সন্দেহে আশিক আহমেদ নামে হুগলির ধনেখালির বাসিন্দা, দুর্গাপুরের কাঁকসার বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র আশিক আহমেদকে গ্রেফতার করেছিল এনআইএ। তাদের দাবি ছিল রাজ্যে আইএসের মডিউল তৈরির দায়িত্ব ছিল আশিক আহমেদের ওপর। এই ফুটেজও ভারতীয় গোয়েন্দাদের বুক কাঁপিয়ে দিয়েছিল। 22 মিনিটের এই ভিডিও ফুটেজে ভারতে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস, আর তা দিয়েছিল এক ভারতীয় ফহাদ তানভীর শেখ, মহারাষ্ট্রের থানের বাসিন্দা। 2014 সালে ভারত ছেড়ে সিরিয়া পালিয়ে গিয়েছিল সে। সেই ফহাদকে দিয়েই ভারতের উদ্দেশ্যে এই হুমকি দিয়েছিল আইএস। ভিডিওতে ফহাদের উপস্থিতি নিয়ে তার পরিবারের মনে সন্দেহ থাকলেও গোয়েন্দারা কিন্তু নিশ্চিত ভারতীয়দের কাজে লাগিয়েই ভারতকে রক্তাক্ত করার ছক কষেছে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস। এবিপি আনন্দ। ইমন কল্যাণ লাহিড়ীর কাছে যাব। ইমন কল্যাণ বাবু, আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সমাজের মধ্যে একেবারে মানে সম্পৃক্ত হয়ে আছে এই মডিউলটা, মানে ভারতীয় সমাজকে এটা থেকে আপনি আলাদা করবেন কি করে? খাগড়াগড় দেখেছি, আমাদের এই স্টেটেও যদি ধরি, বর্ধমানে আমরা দেখেছি যে গ্রেফতার হলো জঙ্গি মুসা। তারপরে এই যার কথা হচ্ছে যে আশিক আহমেদ, হুগলির ধনেখালির বাসিন্দা, পলিটেকনিকের ছাত্র, এরা একেবারে আমার আপনার সঙ্গে রাস্তার ভিড়ে, ট্রেনে, বাসে, ট্রামে সব জায়গায় মিশে আছে। আলাদা কোনো রকম, অন্য রকম দেখতে, অন্য সমাজ, অন্য দেশের মানুষ নয়। কিভাবে ভারতীয় সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে? দেখুন, এদের বিচ্ছিন্ন করা যাবে না, কেননা একটা জিনিস আপনারা এক্ষুনি দেখালেন, যেটা যে ভারতবর্ষকে ইসলামাইজেশন করা হবে। এটা আমরা মানি বা না মানি, বা শুনতে যদি খুবই খারাপ লাগে, সে তার সত্ত্বেও আমার মনে হয় যে এই বিষয়টা এই আইএসদের মূল উদ্দেশ্য। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও আপনি দেখুন, ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র। কনস্টিটিউশনের কথা জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেছেন। আমরা 70 বছরের একটা দেশে এখনো কিন্তু ইউনিফর্ম সিভিল কোড এস্টাবলিশ করতে পারিনি। আমাদের প্রথম কথা যে বাচ্চা বা যে শিশু স্কুলে ভর্তি হচ্ছে বা পড়ছে একদম প্রাইমারি এডুকেশনে, সেখানে কি ধরনের কমিউনিকেশন বা শিক্ষা তাদের আমরা ধীরে ধীরে দিচ্ছি, সেটা কিন্তু আমাদের খারাপ লাগলেও মানতে হবে যে একটা সেকুলার স্টেটে সেকুলার এডুকেশন আমরা সার্বিকভাবে প্রত্যেককে দিতে পারছি কিনা। যদি দিতে না পারি, যদি এর মাঝখানে কোনো শিক্ষা ব্যবস্থা চলে আসে বা অল্টারনেটিভ দর্শন চলে আসে, ধীরে ধীরে সেটা তার মাথার মধ্যে কিন্তু ইমবাইব করে দেওয়া বা ঢুকিয়ে দেওয়া খুব সহজ। এই ঘটনাটা যেটা ঘটেছে, আমার মনে হয় এখানে এককভাবে একজন জঙ্গি নিহত হলেও সে তো একা নয়, তার কাছে এতগুলো বন্দুক পাওয়া গেছে, তার কাছে এতগুলো কার্তুজ পাওয়া গেছে, তার কাছে এত ডকুমেন্ট, 4টে পাসপোর্ট পাওয়া গেছে। তার মানে বিশালভাবে এরা কিন্তু একটা বড় জগতের সঙ্গে যুক্ত ইনস্ট্রুমেন্ট। আগে হয়তো তারা ফিজিক্যালি করতে, একটা সময় জেনারেল শঙ্কর রায়চৌধুরী এখানে আছেন, তিনি বলতে পারবেন যে বাংলাদেশে বসে ভারতের পাসপোর্ট তৈরি করা হতো, এবং নর্থ ইস্ট স্পেশালিস্ট তিনি আছেন। ঠিকই, কিন্তু আমি বলছি সিরিয়া এদের ফাইন্যান্স করছে না।
দেখার জিনিস এটাই যে এরা কোনো সেন্ট্রালাইজড আইএস থেকে রিগোরাস ট্রেনিং প্রসেসের মধ্যে বেরিয়ে আসেনি, এরা শুধু ইন্টারনেট ব্যবহার করে এবং মানে আমি বলছি যেটা বললাম সেটা সেলফ মোটিভেটেড ideological, সেলফ ডক্ট্রিন হচ্ছে, সেটা আইডিওলজিক্যাল, হ্যাঁ। কিন্তু ফাইন্যান্সটা আছে, ফাইন্যান্সটা সিরিয়া করবে না। আইডিওলজিক্যালি আমি যদি মানে সোয়ে করতে পারি, কারণ আইডিওলজির মানেটাই হচ্ছে অল ইনক্লুসিভ। পুলিশ কিন্তু আজকেও প্রেস কনফারেন্স করে বলেছে সেলফ ফাইন্যান্স। হ্যাঁ, অল ইনক্লুসিভ ডক্ট্রিন। অল ইনক্লুসিভ ডক্ট্রিন মানে আমার ধারণাটা যেভাবে তৈরি হচ্ছে তার বাইরে আমি যাব না। এবার এই বন্দুকগুলো আসছে কি করে, এটাও আমার মনে হয় যে এন্টার নেপাল অঞ্চল যদি আপনি ধরেন, সেখানে দেখবেন বেআইনি সিমের ব্যবস্থা, টাওয়ার এবং এফএম চ্যানেল, যারা ভারত বিরোধী কথা চীনের মদতে রোজ বলে যাচ্ছে। এবং মিয়ানমারে উনি দেখেছেন বর্ডারে, মিয়ানমার যদি আপনি দেখেন ভারত এবং মিয়ানমারের যে বর্ডার, সেখানে AK-56 M সিরিজ রাইফেলস ক্যাম্বোডিয়ায় তৈরি হচ্ছে, চীনের মদতে তৈরি হচ্ছে, সেগুলো বেআইনিভাবে ভারতবর্ষে ঢুকছে। এই বিষয়গুলো ঢুকলে সবটা যদি আমরা মেলাতে পারি, করাপশন এবং আইডিওলজিক্যাল পজিশন, তাহলে কিন্তু এই ধরনের আমি একটা শব্দ তুলবো, করাপশন। আমি জেনারেল রায়চৌধুরীর কাছে আসবো। জেনারেল রায়চৌধুরী, আজকেও প্রেস কনফারেন্সে বলা হয়েছে একেবারে আনুষ্ঠানিকভাবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রও তাই বলছে যে এই যে ইউপি যে আইএস স্লিপার সেল, তার মাথায় একজন বায়ুসেনার প্রাক্তন কর্মী, কোথাও কি এই ধরনের সাহায্য চলে আসছে? বায়ুসেনার প্রাক্তন কর্মী কি শিক্ষা দেবে? অস্ত্র শিক্ষা কি দেবে? আমার সেটা বক্তব্য যে বায়ুসেনার প্রাক্তন কর্মী অস্ত্র শিক্ষা কি দেবে। হ্যাঁ, এটা যদি বলতো কি সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মী কিংবা প্রাক্তন সাম মেরিন কমান্ডো অর সামথিং, হয়তো কোনো একটা। কিন্তু আমার উদ্বেগটা হচ্ছে যে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা যার ব্রত ছিল, মানে সে ওই পক্ষে যোগ দিচ্ছে, সাহায্যকারী হিসেবে উঠে আসছে, এটাও তো উদ্বেগের ছবি। না, আচ্ছা, বায়ুসেনা বলতে এখন আমরা কি বুঝি? বায়ুসেনা বলতে বায়ুসেনা যারা আমাদের জেট ফাইটার চালাচ্ছে, দ্যাট ইজ বায়ুসেনা। আচ্ছা, ঠিক আছে, তাদের তলায় কিন্তু অনেক কর্মী আছে, ওয়ার্কার্স আছে। সাম অফ দেম আর নট ইভেন ইন ইউনিফর্ম, ডিফেন্স সিভিলিয়ান্স, তবে আছে বায়ুসেনাতে। এখন এই যে লোকটি যার কথা উঠে আসছে, এখন তো আরো ডিটেইলস আসবে, so we don't know who he is, right? সুতরাং as the details come out more and more, like আগে বলতো যে কি একজন জঙ্গি, তারপর খোঁজ করে বললো না না দুটো জঙ্গি, এখন আবার বলছে কিছু স্থির নেই। সুতরাং আমাদের প্রথম কথা যেটা বলা হচ্ছে, মাথা ঠান্ডা রাখো, কিচ্ছু মানে কোনো মানে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ইজ নট হিয়ার। একদম, আমরা যথেষ্ট শক্তিশালী রাষ্ট্র এবং আমরা যে নীতি চালিয়ে যাচ্ছি এর কাউন্টার করার জন্য আমাদের একটা মতবাদ তৈরির দরকার। সেটা কীরকম মতবাদ হবে সেইটা আমাদের, কারণ হাতিয়ার এক্সপ্লোজিভস, টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। এই যে 8টা না কটা পিস্তল, তার জন্য টাকা তো রাখতেই হবে। কোত্থেকে আসছে, কে দিচ্ছে? এরা কি ডাকাত দল? বড় ডাকাতির কথা তো শুনিনি, কিংবা হয়তো শুনেওছি সেখান থেকে যাচ্ছে। এবং এটা আমি আগেও বলেছি, স্থানীয় পুলিশ, স্থানীয় থানা, সেইটা হচ্ছে এই যুদ্ধের কেন্দ্র। এবং সেইখান থেকে যত খবর পাওয়া যাবে, কে মানে সন্ত্রাসবাদ এবং সাধারণ যারা ক্রিমিনাল, তাদের মধ্যে একটা বিরাট ওভারল্যাপ আছে। ক্রিমিনালরা হয়তো টাকা দিচ্ছে, এদের ডাকাতির প্রসিড হয়তো দিচ্ছে, সেটা দেখা যেতে পারে। কারণ মাও সেতুং খুব বলেছিলেন, তোমরা যখন কোনো নতুন এলাকায় যাবে, প্রথমে দেখবে সেখানকার ব্যান্ডিটস কারা, তাদের সঙ্গে যোগাযোগ করবে। সেই প্রিন্সিপালটা হচ্ছে। সুতরাং এই সমস্ত আমাদের দেশের জন্য আমরা উদ্বিগ্ন, আমরা সজাগ থাকি একদম, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার মনে হয়। তবে সজাগ থাকতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। ঠিক, ভয় না পেয়ে আমি ঘুমিয়ে রইলাম তা চলবে না, সজাগ থাকতে হবে, কিন্তু ঘাবড়াবার কারণ নেই। একদম, জেনারেলের বার্তা খুব পরিষ্কার, সেটা হচ্ছে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে অবশ্যই, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে এই আইএস যাদের নিয়ে এত আলোচনা, তাদের মোডাস অপারেন্ডিটা ঠিক কিরকম। লস্করি তোয়েবা, মাথা হাফিজ সাইদ, আস্তানা পাকিস্তান। জৈশ-ই মোহাম্মদ, মাথা মাসুদ আজহার, বাড়ি পাকিস্তান। হিজবুল মুজাহিদিন, মাথা সৈয়দ সালাউদ্দিন, জম্মু কাশ্মীরের বাসিন্দা কিন্তু দীর্ঘদিন ধরে পাকিস্তানে। ইন্ডিয়ান মুজাহিদিন, মাথা ইয়াসিন ভটকল, বর্তমানে ভারতের জেলে বন্দী। আর এদের সবার ওপরে একটাই নাম, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI, পাকিস্তানের গুপ্তচর সংস্থা।
ভারতে কোনো জঙ্গি হামলা ঘটলেই উঠে আসে একের পর এক পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের নাম, কিন্তু এই প্রথম উঠে এলো আইএসআইএস এর নাম। চরমপন্থী সুন্নি সংগঠন আইএসআইএস এর জন্ম আল কায়দা থেকে। পুরো নাম ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। 2006 সালে ইরাকে আইএসআইএস এর কোমর ভেঙে দিয়েছিল আমেরিকার সেনারা। তৎকালীন প্রধান আবু মুসাফ আলী জারকাভিকে তারা মেরে ফেলে। আইএসআইএস এর এখনকার প্রধান আবু বকর আল বাগদাদিকেও জেলবন্দি করেন মার্কিন সেনারা। পরে 2009 সালে তাকে মুক্তি দেওয়া হয়। 2011 সালে ইরাক থেকে সেনাও প্রত্যাহার করে আমেরিকা। এরপরই ফের নতুন করে জন্ম হয় আইএসআইএস এর। 2014 সালে তারা আল কায়দা থেকে নিজেদের আলাদা করে নেয়। নামের সঙ্গে শুধু সিরিয়া এবং ইরাকের নাম যুক্ত থাকলেও কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস এর লক্ষ্য কিন্তু সুদূর প্রসারী। মার্কিন মিডিয়া ইনস্টিটিউটের ওই রিপোর্টে উল্লেখ, 20 বছর আগে 7টি পরিকল্পনার কথা ঘোষণা করে আইএস এর প্রতিষ্ঠাতা মাসাব আল জারকাউই। ভবিষ্যৎবাণী করে প্রথমত 2000 থেকে 2003 এর মধ্যে ইসলামিক ওয়ার্ল্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামবে আমেরিকা। দ্বিতীয়ত 2010 থেকে 2013 মধ্যে আরব দেশগুলিতে গণ অভ্যুত্থান হবে। তৃতীয়ত বিশ্বের বেশিরভাগ অংশ চলে আসবে আইএস এর দখলে। আর এহেন কুখ্যাত জঙ্গি সংগঠনেরই পায়ের ছাপ পড়ল এবার ভারতে, যা দেশের গোয়েন্দাদের উদ্বেগ বাড়াতে বাধ্য। কারণ এখনো পর্যন্ত আইএসআইএস এর সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএস এর কোনো স্পষ্ট যোগ ধরা না পড়লেও ভারতকে রক্তাক্ত করতে যদি এরা দুজনে হাত মেলায় তাহলে তা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে আইএসআইএস এবং আইএস এর জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যদি দাউদ ইব্রাহিমের অর্থবল যুক্ত হয় তাহলে তা আরও চিন্তার হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাই তারা বলছেন এখন থেকেই চরম সতর্ক থাকতে হবে ভারতীয় গোয়েন্দাদের। কারণ নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ বলছে আল কায়দার চেয়ে আইএস অনেক বেশি বিপজ্জনক। কারণ লাদেন তোরা বোরার গুহা থেকে তার বার্তা লিফলেট কিংবা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত। তারপর সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুবকেরা যেত, প্রশিক্ষণ নিত, তারপর হামলা চালাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত। কিন্তু আইএস ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের হাজার হাজার তরুণের মগজ ধোলাই করে। যেমন সৈফুল্লাহর ক্ষেত্রে হয়েছে। সে কোনোদিন বাগদাদিকে দেখেনি, বাগদাদিও তার কথা জানে না, কিন্তু আইএস এর কর্মকাণ্ড থেকে উদ্বুদ্ধ হয়ে সৈফুল্লাহ নিজেই উগ্রপন্থাকে বেছে নিয়েছিল। এখানেই আইএস এর সাফল্য। वेबसाइट्स के दौरान के माध्यम से, सोशल मीडिया के माध्यम से ये लोग अपने आप को लगातार, कुछ लोग, कोई भी यूथ हो सकता है इसमें, ये लगातार उस मटेरियल को, लिटरेचर को पढ़ते हैं और पढ़ने के बाद उसी मेन स्ट्रीम में, उसी धारा में बहने लगते हैं और उसके प्रभाव में आ जाते हैं। লাদেন টুইন টাওয়ার ধ্বংস করে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বাগদাদির পরিকল্পনা আরও বিপজ্জনক। কারণ বাগদাদি কোথাও হামলা চালাতে ভাড়াটে যোদ্ধা পাঠায় না। যে দেশে হামলা চালানোর ছক কষে সেখানকার যুবকদের মগজ ধোলাই করে তারপর কখনো ট্রাক, কখনো একটা ছোট আগ্নেয়াস্ত্র কিংবা সামান্য ছুরি দিয়ে সেই জঙ্গি অতর্কিতে একসঙ্গে অনেককে মেরে ফেলে, যাকে বলা হয় লোন উলফ অ্যাটাক। লোন মানে একলা নেকড়ে, অর্থাৎ নেকড়ে যখন একলাও থাকে তখন কিন্তু সে আক্রমণ থেকে বিরত হয় না তার শিকারের কাছে। সে শিকার ধরার চেষ্টা করবেই, তাতে যদি তার জীবনও চলে যায়। ভারতের বুকে আইএস হানা তাই সবাইকে চমকে দিয়েছে। নিহত জঙ্গি সাইফুল্লাহর বাবা সাফ জানিয়ে দিয়েছে সে দেশদ্রোহী ছেলের দেহ নেবে না। तो देशद्रोही है, वो हमारा बेटा नहीं हो सकता। बहुत सीधी बात यह है, हम ये पसंद ही नहीं करते हैं। हम लोग हिंदुस्तान के लोग हैं, हम हिंदुस्तान में पैदा हुए, हमारे बाप दादा यहाँ पैदा हुए, और जो देशद्रोह का काम करेगा वो हमारा रिश्तेदार भी नहीं, बेटा भी नहीं, कोई भी। বাবা দেশদ্রোহী ছেলের দেহ পর্যন্ত দেখতে চাইছে না, আর বাগদাদি চাইছে এরকমই ছেলে যারা দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে দ্বিধা করবে না। তারাই বাগদাদির খুরসান প্ল্যানের মূল হাতিয়ার। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ডাফ এন্ড ডাফট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।